বৈযোগ চিত্র বৈচিত্র্যে আপনাদের পড়ে শোনাচ্ছিলাম উইলিয়াম বাইনামের বই আ লিটল হিস্ট্রি অফ সায়েন্স, বাংলায় বিজ্ঞানের সংক্ষিপ্ত ইতিহাস। আজ বইটির 15তম এবং শেষ পর্ব। অধ্যায় 38, মানব জিনোম প্রকল্প, জীবনের বই পাঠ। মানুষের প্রায় 22,000 জিন আছে। সঠিক সংখ্যাটি ইতিহাস গড়া একটি ঘটনা। আর আমরা এটা কিভাবে জানতে পেরেছি? কারণ সারা বিশ্বে বহু গবেষণাগারে বিজ্ঞানীরা হিউম্যান জিনোম প্রজেক্টে অর্থাৎ মানব জিনোম প্রকল্পে একসঙ্গে কাজ করেছিলেন। এই অতি উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পটি ডিএনএ সিকোয়েন্সিং পদ্ধতির মাধ্যমে আমাদের জিনের সংখ্যা গণনা করেছিল এবং সে প্রশ্নটির উত্তর দিয়েছিল ক্রিক ও ওয়াটসনের সে ডিএনএর গঠন আবিষ্কার করার পর থেকেই, যা উত্তরের অপেক্ষায় ছিল। সিকোয়েন্সিং মানে ক্রোমোজোমের ওপর 3 বিলিয়ন বেস পেয়ার্স অণুদের প্রতিটির অবস্থান, যা দিয়ে আমাদের জিনোম তৈরি। ডিএনএ সিকোয়েন্সিং বা অনুক্রম নির্ণয় করার পদ্ধতিতে ডিএনএ অণুতে নিউক্লিওটাইড বেসগুলোর অনুক্রম নির্ণয় করা হয়। এর মধ্যে অন্তর্ভুক্ত যে কোনো পদ্ধতি অথবা প্রযুক্তি যা ব্যবহার করে ডিএনএ অণুতে 4টি বেসের অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন ও থাইমিন এই অনুক্রম বা এগুলোর ধারাবাহিক সজ্জা, অর্থাৎ কোনটির পর কোনটি থাকে তা নির্ণয় করা হয়। এটি আসলেই অ্যাডেনিন আর থাইমিন, সাইটোসিন আর গুয়ানিন অণুগুলোর অস্বাভাবিক বড় একটি সংখ্যা, যে অণুগুলো আমাদের প্রতিটি কোষের নিউক্লিয়াসে তাদের ডাবল হেলিক্সে সজ্জিত থাকে। যদি ডিএনএ সম্বন্ধে আমাদের জ্ঞান জীবনের গোপন তথ্যগুলো দিয়ে থাকে, তাহলে মানব জিনোম প্রকল্পটি আমাদের জীবনের বইটি পড়ার সুযোগ করে দিয়েছিল। কারণ এটাই হচ্ছে আপনার জিনোম, আপনার সবকিছু সংশ্লিষ্ট জিনগুলো, আপনার চুলের রং থেকে আপনার পায়ের কেনে আঙ্গুলের আকৃতি অবধি। এছাড়া এটি আরও সেসব বিশেষ বিষয় সংশ্লিষ্ট যা আমরা সহজে দেখতে পাই না। সে নির্দেশাবলী কিভাবে একটি নিষিক্ত ডিম্বাণু কোষ 2টি, তারপর 4টি কোষে থেকে ক্রমশ গর্ভে শিশুটিকে পূর্ণাঙ্গ করে তোলে। এটি কোষ অভ্যন্তরে সব জীববৈজ্ঞানিক প্রোগ্রামগুলো নিয়ন্ত্রণ করে, যা আমাদের রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করতে ইনসুলিন হরমোনের মতো প্রোটিন তৈরি করে। এটি আমাদের মস্তিষ্কের রাসায়নিক বার্তাবাহকদের জন্য প্রোগ্রাম, যা একটি স্নায়ুকোষ থেকে পরবর্তী স্নায়ুকোষে বার্তা প্রেরণ করে। মানব জিনোম প্রকল্পটি শুরু হয়েছিল 1990 সালে এবং 2005 সাল নাগাদ এটা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু বিজ্ঞানের একটি নাটকীয় মুহূর্তে 2026 জুন, নির্ধারিত সময়ের 5 বছর আগেই একটা অদ্ভুত ব্যাপারও ঘটেছিল। নানা উদযাপনের মাধ্যমে সরাসরি টেলিভিশনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী যৌথভাবে ঘোষণা করেছিলেন এই প্রকল্পটির প্রথম খসড়া সম্পন্ন হয়েছে। তাদের সাথে ছিলেন সে বিজ্ঞানীদের কয়েকজন যারা এই কাজটি করেছিল। কিন্তু এই দুই বৈশ্বিক নেতার উপস্থিতি একটি ইঙ্গিত ছিল আসলেই আমাদের এই জিনোমটিকে জানা ঠিক কতটা গুরুত্বপূর্ণ ছিল। এরপর আরও 3 বছর সময় লেগেছিল 2003 সাল নাগাদ জীবনের বইটির আরও উত্তম একটি সংস্করণ প্রস্তুত করতে, যা আরও কিছু বড় শূন্যস্থান পূরণ ও ভ্রান্তি সংশোধন করেছিল। এমনকি তা সত্ত্বেও এটি প্রাথমিকভাবে পরিকল্পিত সময়সীমারও 2 বছর আগেই সম্পন্ন হয়েছিল। এ প্রকল্পটি চলাকালে পদ্ধতি ও প্রযুক্তি যা বিজ্ঞানীরা ব্যবহার করেছিলেন, বিশেষ করে কম্পিউটার যে সহায়তা দিয়েছিল, সেটিরও বিস্ময়কর অগ্রগতি হয়েছিল। ডিএনএর গঠন আবিষ্কারের পরবর্তী বহু দশকের গবেষণা থেকেই এ জিনোম প্রকল্পটি গড়ে উঠেছিল। 1953 খ্রিস্টাব্দে ক্রিক ও ওয়াটসনের আবিষ্কারের পর একটি গুরুত্বপূর্ণ কাজ ছিল ডিএনএ সূত্রগুলোর একটি ক্লোন তৈরি করা, ডিএনএর অণু কোনো একটি নির্দিষ্ট অংশ আরও বেশি করে তৈরি করা। 1960-এর দশকে বিজ্ঞানীরা সমাধান করেছিলেন যে এনজাইম বা উৎসেচক আর ব্যাকটেরিয়া ব্যবহার করে এটি করা যেতে পারে। উৎসেচকগুলো হচ্ছে প্রোটিন। এদের স্বতন্ত্র গঠনের ওপর নির্ভর করে এরা অনেক কিছু করতে পারে। এখানে তাদের স্বাভাবিক কাজ করার জন্যই ব্যবহার করা হয়েছিল ডিএনএকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে কাটা। এই খণ্ডাংশগুলোকে তারপর একটি বিশেষ উপায়ে ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করানো হয়েছিল, যেন তারা তাদের জিনোমের সাথে যুক্ত করা এই ডিএনএ অংশগুলোর অনুলিপি তৈরি করতে পারে। এই অনুলিপিগুলো বা ক্লোন তারপর আরও গবেষণার জন্য সংগ্রহ করা হতো। এই প্রক্রিয়াটি দারুণ উত্তেজনা সৃষ্টি করেছিল, কিন্তু এটা শুধু একটা সূচনা। পুরো কোষকে
কোষকেও ডিএনএর খণ্ডাংশের মতো ক্লোন করা যেতে পারে। ডলি নামে একটা ভেড়া ছিল প্রথম স্তন্যপায়ী যাকে প্রাপ্তবয়স্ক একটি ভেড়ার কোষ থেকে ক্লোন করা হয়েছিল। 1996 খ্রিস্টাব্দে জন্ম নেওয়া ডলি 2003 অবধি বেঁচেছিল। ক্লোনিংয়ের কৌশল অব্যাহতভাবেই আরও সূক্ষ্ম হয়ে উঠেছে এবং আণবিক জীববিজ্ঞানে গবেষণার ক্ষেত্রের সময় সবসময় খবরের কাগজে প্রথম পাতায় জায়গা পায়। বিজ্ঞানীরা যখন পরীক্ষা করার জন্য প্রচুর পরিমাণ ডিএনএ টুকরো পেয়েছিলেন, ডিএনএ সিকোয়েন্স করার সমস্যাটি সমাধান করারও উদ্যোগ নিয়েছিলেন। ডিএনএতে বেস পেয়ার অণুগুলো কী ক্রমে সাজানো আছে সেটি উন্মোচন করার কাজ। আর এই কাজটি করেছিলেন ক্যামব্রিজে কর্মরত একজন ব্রিটিশ আণবিক জীববিজ্ঞানী ফ্রেডেরিক স্যাঙ্গার। জন্ম 1918 সালে, মৃত্যু 2013 সালে। 1958 খ্রিস্টাব্দে ইনসুলিন প্রোটিনের অ্যামাইনো অ্যাসিডের অনুক্রম সমাধান করে এর আগেই নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি। অ্যামাইনো অ্যাসিড আর ডিএনএর মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে ডিএনএ অণু আকারে অনেক দীর্ঘতর এবং প্রোটিন যত অ্যামাইনো অ্যাসিড থাকে, ডিএনএতে তার চেয়ে অনেক বেশি পরিমাণ বেস পেয়ার্স থাকে। এছাড়া রাসায়নিকভাবে অ্যামাইনো অ্যাসিডগুলোর পরস্পর সাদৃশ্যতাও অপেক্ষাকৃতভাবে কম, কিন্তু ডিএনএ বেসগুলো বেশি পরিমাণেই পরস্পর সদৃশ, যা এদের পৃথক করে শনাক্ত করার ব্যাপারটি বেশ কঠিন করে ফেলেছিল। তার নিজেদের আগের গবেষণার উপর ভিত্তি করে এবং অন্যদের কাজ অনুসরণ করে স্যাঙ্গার তেজস্ক্রিয় লেবেল বা শনাক্তকারী চিহ্ন, উৎসেচক ও রাসায়নিক দ্রব্য ব্যবহার করে ডিএনএ অণুর ছোট অংশ তৈরি করার একটা উপায় বের করেছিলেন। তিনি বেশ কিছু রাসায়নিক পদ্ধতি তার কাজের উপযোগী করে ব্যবহার করেছিলেন একটি উপায় বের করতে, যার মাধ্যমে অ্যাডেনিন, থাইমিন, সাইটোসিন আর গুয়ানিন এই 4টি নিউক্লিওটাইড বেসকে পরস্পর থেকে পৃথক করা যায়। আর এটি করতে তিনি সে বাস্তব তথ্যগুলোকে কাজে লাগিয়েছিলেন। রাসায়নিক যৌগ হিসেবে তাদের খানিকটা ভিন্ন রাসায়নিক আর ভৌতিক বৈশিষ্ট্য আছে, আর সবচেয়ে সেরা ফলাফলটি এসেছিল একটি প্রক্রিয়ার মাধ্যমে যাকে বলা হয় ইলেকট্রোফোরেসিস। আর তার গবেষণার ফলাফলগুলো যথেষ্ট মাত্রায় সঠিক হয়েছে কিনা সেটি যাচাই করতে স্যাঙ্গার এবং তার টিম প্রতিটি সূত্রের একাধিক অনুলিপিকে বেশ কয়েকবার করে পরীক্ষা করে ফলাফলগুলোর তুলনামূলক একটি বিশ্লেষণ করেছিলেন। এটি বেশ সময়সাধ্য একটা কাজ ছিল, যা বেশ কয়েকবারই পুনরাবৃত্তি করতে হয়, কিন্তু একটি বড় অণুর বহু ক্ষুদ্র অংশ ব্যবহার করে এবং তারপর খুব সতর্কভাবে খুঁজে দেখেছিলেন কোথায় সেগুলো শুরু হয়েছিল আর কোথায় শেষ হয়েছিল। এভাবেই তারা ডিএনএ সূত্রকে পরস্পরের সাথে মেলাতে বা ম্যাচ করতে পেরেছিলেন এবং একটি পাঠযোগ্য ডিএনএ অনুক্রম তৈরি করতে সক্ষম হয়েছিলেন। 1977 সালে তার দলটি প্রথম একটি জীবিত সত্তার পুরো জিনোমের অনুক্রম পড়তে সক্ষম হয়েছিল। এই জীবিত সত্তাটি ছিল খুবই সাধারণ একটি প্রাণী, একটি ব্যাকটেরিওফাজ যার নাম FIX174। ব্যাকটেরিওফাজরা হচ্ছে ভাইরাস যারা ব্যাকটেরিয়াকে সংক্রমণ করে এবং এই FIX174কে প্রায়ই আণবিক জীববিজ্ঞানের ল্যাবরেটরিগুলোয় ব্যবহার করা হয়। 1980 সালে স্যাঙ্গার দ্বিতীয়বার নোবেল পুরস্কার পান তার এই মূল্যবান কাজের জন্য। পরবর্তী জিনোম পড়ার নিশানাও ছিল ব্যাকটেরিয়াতে ল্যাবরেটরিতে ব্যবহৃত আরেকটি জীব। একটি পাঠযোগ্য ডিএনএ অনুক্রম তৈরি করা যদিও খুবই পরিশ্রমসাধ্য একটা কাজ, তারপরও আণবিক জীববিজ্ঞানীরা তাদের গবেষণা অব্যাহত রেখেছিলেন। ইতিমধ্যে কম্পিউটারের ক্ষমতা বৃদ্ধি ও নতুনত্ব ক্ষুদ্র অংশগুলোয় বেস পেয়ারের বিন্যাসগুলো বিশ্লেষণে বিশেষভাবে সহায়তা করেছিল। বিজ্ঞানীরা বেশ উৎসাহের সাথে তাদের চেষ্টা চালিয়ে গিয়েছিলেন। যদি তারা জানতে পারতেন ঠিক কোন জিনগুলো একটি জীবের আছে এবং কোন প্রোটিন এই প্রতিটি জিন তৈরি করতে সংকেত বহন করছে, তাহলে তারা সে মৌলিক বিষয়গুলো বুঝতে পারবেন কিভাবে একটি জীবিত সত্তা তৈরি হয়েছে। আক্ষরিক অর্থেই প্রতি কোষ থেকে কোষে, নিষিক্ত ডিম্বাণু থেকে একটি প্রাপ্তবয়স্ক প্রাণী অবধি। তাদের গবেষণার জন্য ফলের মাছি, ড্রোসোফিলা, এটা অবশ্য স্পষ্টভাবেই একটি উপযোগী প্রাণী ছিল। টমাস হান্ট মর্গান ও তার গ্রুপটি ইতিমধ্যে বংশগতির বিন্যাস নিয়ে এ প্রাণী মডেলে প্রচুর কাজও করেছিলেন এবং 1950-এর আগে খানিকটা স্থূলভাবে জিন ম্যাপিংও করেছিলেন। এই ধরনের গবেষণায় আরেকটি উপযোগী প্রাণী ছিল কিনোর্যাবডাইটিস এলিগ্যান্স, সি এলিগ্যান্স, মাত্র 1 মিলিমিটার দীর্ঘ একটি ক্ষুদ্র রাউন্ড ওয়ার্ম অর্থাৎ কেঁচুকৃমি। একটি সরল স্নায়ুতন্ত্র সহ এর শরীরে ঠিক 959টি কোষ আছে। যদিও এটি পোষা প্রাণীর মতো আদৌ কিছু নয়, কিন্তু সি এলিগ্যান্স ছিল সিডনি ব্রেনারের, যার জন্ম 1927 সালে, প্রিয় ল্যাবরেটরি প্রাণী, আর বহু বছর ধরেই তিনি এটি নিয়ে কাজ করেছিলেন।
ব্রেনার 1956 সালে দক্ষিণ আফ্রিকা থেকে ক্যামব্রিজে ল্যাবরেটরি অফ মলিকুলার বায়োলজিতে কাজ করতে এসেছিলেন। 1960-এর দশক থেকে তিনি সি এলিগেন্স কিভাবে বেড়ে ওঠে অর্থাৎ এর বিকাশ প্রক্রিয়া পর্যবেক্ষণ করেছিলেন, কারণ এর কোষগুলো খুব সহজেই দেখা যায়। তিনি ভেবেছিলেন ভ্রূণ সি এলিগেন্সের প্রতিটি কোষ প্রাপ্তবয়স্ক সি এলিগেন্সের শরীরে কোনো কোষে রূপান্তরিত হচ্ছে সেটি সঠিকভাবে নির্ণয় করা সম্ভব হতে পারে। তিনি আশা করেছিলেন কৃমির জিনোমটি উন্মোচন করতে পারবেন। তিনি এ জিনগুলোর সাথে কিভাবে একটি পূর্ণবয়স্ক কৃমি তার জীবনের কাজগুলো পরিচালনা করে সেটি সম্পর্কযুক্ত করতে পারবেন। এই কাজ করতে গিয়েই ব্রেনার ও তার টিম কোনো একটি প্রাণীদেহে কোষগুলোর সাধারণ জীবন সম্বন্ধে অনেক কিছুই জানতে পেরেছিলেন, যার মধ্যে অন্তর্ভুক্ত ছিল একটি খুবই গুরুত্বপূর্ণ কাজ যা কোষকে অবশ্যই করতে হয়: মরে যাওয়া। যখন মরে যাওয়ার সময় হয়, উদ্ভিদ আর প্রাণীরা সবসময় নতুন কোষ বানাচ্ছে। আপনার চামড়ার কথা ভাবুন, কিভাবে এটি ঘষলে পড়ে যায় যখন আপনি দীর্ঘ সময় ধরে গোসল করেন। আমরা মৃত জিনিসগুলো বাতিল করে ফেলে দিই এবং নতুন জীবন্ত কোষ এর নিচেই এটিকে প্রতিস্থাপিত করে। এসব বাঁচা এবং মরে যাওয়া কোনো একটি জীবদেহের নিয়মিত একটি বৈশিষ্ট্য, আর প্রক্রিয়াটাকে প্রোগ্রাম করে কিছু জিন। আর সে কারণে ক্যান্সারের কোষগুলো এত ভয়ানক, কারণ তারা জানে না যে এখন মরে যাওয়ার সময় হয়েছে। সে জিনগুলোকে প্রভাবিত করার চেষ্টা করা, যা কিনা কোনো কোষকে ব্যর্থ হয়েছে বলতে যে এখন বিভাজিত হওয়া থামাতে হবে, এখনও আধুনিক ক্যান্সার গবেষণায় গুরুত্বপূর্ণ অংশ। ব্রেনার ও তার 2 সহকর্মী 2002 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন এই সাধারণ কেঁচো কৃমিটিকে নিয়ে তাদের কাজের জন্য। এর মধ্যেই এই সহকর্মীদের একজন, জন সুলস্টন, জন্ম 1942 সালে, মানব জিনোম প্রকল্পে অংশ নেয়া ব্রিটিশ দলটির নেতৃত্ব দিয়েছিলেন। এই প্রকল্পটি আধুনিক বিজ্ঞানের চিহ্ন হিসাবে এখনও দাঁড়িয়ে আছে। প্রথমত, এটি খুবই ব্যয়বহুল ছিল এবং বহু সহস্র বিজ্ঞানী এ প্রকল্পে কাজ করেছিলেন। আধুনিক বিজ্ঞানীরা কদাচিৎ একাকী কাজ করেন। আজকাল কোনো একটি বৈজ্ঞানিক নিবন্ধে ডজন খানেক কিংবা আরও বেশি লেখক থাকা খুবই স্বাভাবিক। সমগ্র কাজটা সম্পাদনা করতে বিভিন্ন ধরনের দক্ষতা সহ বহু মানুষের দরকার। বহুদিন পেরিয়ে গেছে সে সময় থেকে যখন উইলিয়াম হার্ভে একাকী হৃৎপিণ্ড নিয়ে কাজ করেছিলেন, অথবা লাভোয়াসিয়ে তার ল্যাবরেটরিতে একা, আর সহকারী হিসেবে সেখানে শুধু উপস্থিত তার স্ত্রী। মানব জিনোমের পাঠোদ্ধার করতে বেশ কিছু গবেষণাগার একত্রে কাজ করেছিল। বিজ্ঞানীদের দলগুলো নিজেদের মধ্যে ক্রোমোজোম ভাগাভাগি করে নিয়েছিলেন, সুতরাং সহযোগিতা আর বিশ্বাস খুব জরুরি ছিল। প্রতিটি ল্যাবকেই অনুক্রম তৈরি করতে হবে একই মান বজায় রেখে। এর জন্য দরকার ছিল বহু ক্ষুদ্রতর ডিএনএর অংশ, তারপর কম্পিউটার বিশ্লেষণ, যা একটি একক অনুক্রমের সব ফলাফল একত্রে যুক্ত ও সম্পূর্ণ করেছিল। এই ল্যাবগুলো পরিচালনা করা খুবই ব্যয়সাধ্য একটা ব্যাপার, সুতরাং বেশ উদার আর্থিক পৃষ্ঠপোষকতা অপরিহার্য ছিল। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ NIH এবং অন্য কয়েকটি প্রতিষ্ঠানের সরকারি সাহায্যপুষ্ট গবেষণাগার সেটি সরবরাহ করেছিল। ব্রিটেনে প্রথমে সরকারি সহায়তা, তারপর একটি বিশাল ব্যক্তি মালিকানাধীন গবেষণা প্রতিষ্ঠান ওয়েলকাম ট্রাস্ট এই গবেষণার ব্যয় বহন করেছিল। ফরাসি ও জাপানি সরকার অপেক্ষাকৃত ছোট কিছু গবেষণাগারে সহায়তা দিয়েছিল, আর সে কারণে এই প্রকল্পটি আসলেই ছিল আন্তর্জাতিক। দ্বিতীয়ত, প্রকল্পটি বা আধুনিক বিজ্ঞান আসলে নিজেই অসম্ভব হতো কম্পিউটার যদি না থাকত। বিজ্ঞানীদের বিশাল পরিমাণ তথ্য বিশ্লেষণ করতে হয়েছে যখন তারা প্রত্যেকটি ডিএনএ টুকরো পর্যবেক্ষণ করেছিলেন, দেখার চেষ্টা করেছিলেন কোথায় এটা শুরু হয়েছে আর কোথায় শেষ হয়েছে। মানুষের পক্ষে এ ধরনের বিশ্লেষণ আসলেই খুবই কঠিন একটা বিষয়, কিন্তু কম্পিউটার সে কাজটি খুব দ্রুত করে দিয়েছিল। বহু বৈজ্ঞানিক প্রকল্পে এখন সে মানুষগুলো থাকেন যারা ফ্রুট ফ্লাই বা টেস্ট টিউব নয়, শুধু কম্পিউটার আর কম্পিউটার প্রোগ্রাম নিয়ে কাজ করেন। তৃতীয়ত, আধুনিক বিজ্ঞান হচ্ছে একটি বড় ব্যবসা। এখানে যেভাবে খরচ করা হয় সেভাবে প্রচুর পরিমাণ মুনাফাও বানানো যেতে পারে। মানব জিনোম প্রকল্পটি একসময় সরকারি সহায়তাপুষ্ট বিজ্ঞানীদের গোষ্ঠী আর একটি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে কর্মরত বিজ্ঞানীদের মধ্যে একটি প্রতিযোগিতায় পরিণত হয়েছিল। এই ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছিলেন আমেরিকান উদ্যোক্তা বিজ্ঞানী ক্রেইগ ভেন্টার, জন্ম 1946 সালে। একজন প্রতিভাবান বিজ্ঞানী ভেন্টার কিছু যন্ত্র উদ্ভাবনের ক্ষেত্রে সহায়তা করেছিলেন, যা ডিএনএ অনুক্রম করার প্রক্রিয়াটিকে দ্রুততর করে তুলতে সক্ষম ছিল। তিনি মানব জিনোমের সংকেত পড়া প্রথম ব্যক্তি হতে চেয়েছিলেন এবং তিনি তার সে জ্ঞানটিকে প্যাটেন্ট করতে চেয়েছিলেন।
এবং বিজ্ঞানী বা ওষুধ কোম্পানির কাছে অর্থের বিনিময়ে তার তথ্যগুলো ব্যবহার করার অনুমতি দেওয়ার কথা ভেবেছিলেন। চূড়ান্ত ফলাফল ছিল একটি সমঝোতা। পুরো মানব জিনোমে এখন বিনামূল্যেই লভ্য, কিন্তু যেভাবে সে তথ্যগুলো ব্যবহার করা যেতে পারে সেই উপায়গুলোর কিছু প্যাটেন্ট করা যাবে। এর পরিণতিতে সৃষ্ট ওষুধ বা ডায়াগনস্টিক পরীক্ষাগুলো বিক্রয় করা যেতে পারে মুনাফা নিশ্চিত করে, এবং অবশ্যই মানুষ তাদের নিজেদের ডিএনএ অনুক্রম করার জন্য মূল্য পরিশোধ করে, এই আশায় যে এটি করার মাধ্যমে যা কিছু তারা জানবেন সেটি তাদের স্বাস্থ্য রক্ষায় সহায়তা করবে এবং অসুখ থেকে বাঁচতে সহায়তা করবে, যা হয়তো ভবিষ্যতে তাদের হতে পারে। পরিশেষে জিনোম প্রকল্প বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ বিজ্ঞান নিয়ে একটি অতি প্রচারণার সুস্পষ্ট উদাহরণ ছিল। বিজ্ঞানীদের অবশ্যই দুর্লভ অনুদানের জন্য প্রতিযোগিতা করতে হয়। মাঝে মাঝেই অনুদান পাওয়ার বিষয়টিকে প্রভাবিত করতে তারা তাদের গবেষণার গুরুত্ব অতিরঞ্জিত করেন। সাংবাদিকরা তাদের গবেষণার কথা প্রকাশ করেন, তাদের পক্ষে দেওয়া সম্ভব এমন আরও নাটকীয়তার প্রলেপ দিয়ে সেটি উপস্থাপন করেন, কারণ সাদামাটা দৈনন্দিন বিজ্ঞান খবর হিসাবে মূল্যহীন। প্রতিটি নতুন ঘোষণা, কোনো একটি আবিষ্কার বা নতুন কোনো তথ্য সাধারণ মানুষের প্রত্যাশাকে বাড়িয়ে দেয়। হয়তো একটি চিকিৎসা বা নিরাময় আসন্ন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দীর্ঘস্থায়ী কোনো প্রভাব বাস্তবায়ন করতে বিজ্ঞানের অনেক সময় লাগে। নতুন জ্ঞান আমরা প্রতিদিনই অর্জন করছি এবং নতুন নিরাময় পদ্ধতি প্রতিদিনই উপস্থাপন করা হচ্ছে, কিন্তু বেশিরভাগ বিজ্ঞানী অল্প অল্প করেই অগ্রসর হয়, আর গণমাধ্যমে এটি নিয়ে চাঞ্চল্য কদাচিৎ এই সঠিক বিষয়টি ধরতে পারে। তা সত্ত্বেও মানুষের জিনোম পড়তে পারার এই কাজটি আসলেই একটি বিশাল অর্জন ছিল, কারণ এটি স্বাস্থ্য আর অসুখ সম্বন্ধে আমাদের আরও অনেক সুনির্দিষ্টভাবে বুঝতে সহায়তা করেছে। কালক্রমে এটি আমাদের ক্যান্সার, হৃদরোগ, ডায়াবেটিস, ডিমেনশিয়া এবং বর্তমান সময়ের আরও কিছু ঘাতক ব্যাধির বিরুদ্ধে নতুন ওষুধ তৈরিতে সহায়তা করবে। বহু দেশে আর বহু ক্ষেত্রে বিজ্ঞানীদের এই গুরুত্বপূর্ণ কাজের পরিণতিতে আমাদের সবারই আরও সুস্থ জীবন কাটানোর সম্ভাবনা আছে। অধ্যায় ৩৯, দ্য বিগ ব্যাং। যদি এ মহাবিশ্বের ইতিহাস নিয়ে কোনো চলচ্চিত্র তৈরি করা হতো, আর যদি আপনি সেটিকে উল্টো দিকে বরাবর চালাতে থাকেন, তাহলে কি ঘটতে পারে? প্রায় ৫ মিলিয়ন বছর আগের আমাদের গ্রহটি অদৃশ্য হয়ে যাবে, কারণ সম্ভবত এ সময় আমাদের সৌরজগতের ধুলা আর ইতস্তত বিক্ষিপ্ত ভগ্নাংশ একত্র হয়ে এটি তৈরি হয়েছিল। আরও আগে যেতে থাকুন, একেবারে শুরুর সে মুহূর্তটির দিকে, এবং কি হয়েছিল তখন? বিগ ব্যাং, একটি মহাবিস্ফোরণ যা এতই শক্তিশালী যে এর তাপমাত্রা ও শক্তি প্রায় ১৩.৮ বিলিয়ন বছর পর এখনও অনুভূত হচ্ছে। অন্ততপক্ষে ১৯৪০-এর দশক থেকে ক্রমবর্ধমান আত্মবিশ্বাসের সাথে এটাই বিজ্ঞানীরা প্রস্তাব করতে শুরু করেছিলেন। মহাবিশ্বটি একটি বিন্দু থেকে শুরু হয়েছিল, অকল্পনীয়ভাবেই উষ্ণ ঘন একটি অবস্থা, এবং তারপর সে বিগ ব্যাং। সে মুহূর্ত থেকে এটি শীতল আর প্রসারিত হচ্ছে, যা ছায়াপথগুলোকে এর মূল অবস্থান থেকে ক্রমশ বাইরের দিকে সরিয়ে নিচ্ছে। আমাদের মহাবিশ্বটি গতিময় আর উত্তেজনাপূর্ণ, যেখানে আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটি কণা। এটি তৈরি হয়েছে নক্ষত্র, গ্রহ ও ধূমকেতু দিয়ে, যা দৃশ্যমান ছায়াপথ তৈরি করেছে, কিন্তু সেখানে আরও অনেক কিছুই আছে, যা অদৃশ্য কৃষ্ণগহ্বর এবং আরও বেশি ডার্ক ম্যাটার আর ডার্ক এনার্জি। তাহলে আসলে কি বিগ ব্যাং ঘটেছিল? আর এটা কি এ মহাবিশ্বকে ব্যাখ্যা করতে পারে? অবশ্যই ছবি তোলা শুরু করার জন্য সেখানে কেউ ছিল না। আর বিগ ব্যাংয়ের ঠিক আগেই বা কী ঘটেছিল? এসব প্রশ্নের সুনিশ্চিত উত্তর দেয়া অসম্ভব, কিন্তু এই উত্তরগুলো খোঁজার প্রক্রিয়ার সাথে পদার্থবিদ্যা আর কসমোলজির অত্যাধুনিক সব গবেষণা যুক্ত হয়ে আছে। কসমোলজি মানে মহাবিশ্ব নিয়ে অধ্যয়ন। গত অর্ধ শতাব্দীর মতো সময়ব্যাপী এ বিষয়গুলো বেশ বিতর্ক সৃষ্টি করেছে, আর সে বিতর্ক এখনও অব্যাহত আছে। ১৮০০ খ্রিস্টাব্দের আশেপাশে নিউটন অনুসারী ফরাসি বিজ্ঞানী লাপ্লাস তার নেবুলার হাইপোথিসিসটি, যেটা অধ্যায় ১৮-তে বলা হয়েছিল, প্রস্তাব করেছিলেন। তার মূল লক্ষ্য ছিল এমন কিছু দাবি করা যে একটি দানবীয় আকারের গ্যাসের মেঘ থেকে আমাদের এই সৌরজগৎটির সৃষ্টি হয়েছে। এটি বহু মানুষকেই বিশ্বাস করতে প্ররোচিত করেছিল যে পৃথিবীর একটি প্রাচীন ইতিহাস আছে, যা এর বেশ কিছু বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে সহায়তা করে, যেমন এর কেন্দ্রের তাপ, জীবাশ্ম ও অন্যান্য ভূতাত্ত্বিক নিদর্শন। ঊনবিংশ শতাব্দীর বহু বিজ্ঞানী বেশ আবেগের সাথে পৃথিবী এবং আমাদের এই ছায়াপথ মিল্কি ওয়ের বয়স নিয়ে বিতর্ক করেছিলেন।
বিংশ শতাব্দীর শুরুর দশকে দুটি বিশেষ অগ্রগতি এই প্রশ্নগুলোকে আমূল বদলে দিয়েছিল। প্রথমটি ছিল সময় আর মহাশূন্য বিষয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত সহ আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটি অধ্যায় 32-এ যেটা বলা হয়েছে। এই দুটি জিনিস খুব ঘনিষ্ঠভাবে যুক্ত এমন দাবি করে যেসব স্পেস, যেমন স্পেস ও টাইম। আইনস্টাইন মহাবিশ্বে একটি নতুন ডাইমেনশন বা মাত্রা যুক্ত করেছিলেন। আইনস্টাইনের গাণিতিক কাজ আরও ইঙ্গিত দিয়েছিল যে মহাশূন্য বা স্পেস আসলে বক্রীকৃত বা বাঁকানো। সুতরাং ইউক্লিডের জ্যামিতি মহাশূন্যের সুবিশাল দূরত্বব্যাপী আমাদের পর্যাপ্ত ব্যাখ্যা দিতে পারবে না। ইউক্লিডের মহাবিশ্বের সমান্তরাল রেখা অনন্তকাল ধরেই চলতে থাকে, কখনোই পরস্পরকে স্পর্শ করে না। কিন্তু এটি পূর্বধারণা করে যে মহাবিশ্ব সমতল বা চ্যাপ্টা, আর এমন চ্যাপ্টা যে ইউক্লিডীয় মহাবিশ্বে একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হবে। কিন্তু আপনি যদি কোনো গোলকের ওপর একটি ত্রিভুজকে পরিমাপ করেন এর বাঁকানো পৃষ্ঠদেশ সহ, এটি আর কাজ করে না। আর যদি মহাশূন্যেই এমন বাঁকানো হয়, সেটি বুঝতে হলে আমাদের তাহলে নতুন এক ধরনের গণিত লাগবে। আইনস্টাইনের অসাধারণ কাজের মূল সত্যতা গ্রহণ করে নিয়ে পদার্থবিদ আর কসমোলজিস্টরা নতুন করে ভাবতে শুরু করেছিলেন। তিনি যে বিপ্লবটির সূচনা করেছিলেন সেটি মূলত তাত্ত্বিক প্রকৃতির ছিল, কিন্তু কসমোলজিতে দ্বিতীয় বড় অগ্রগতিটি তাত্ত্বিক ছিল না, পর্যবেক্ষণের ওপর এটি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত ছিল। বিশেষ করে যুক্তরাষ্ট্রের জ্যোতির্বিজ্ঞানী এডউইন হাবলের পর্যবেক্ষণ। এডউইন হাবলের জন্ম 1889 সালে, মৃত্যু 1953 সালে। হাবলের অবদানকে স্মরণ করা হয়েছিল 1990 খ্রিস্টাব্দে, যখন একটি নভোযান পৃথিবীর কক্ষপথে একটি মহাশূন্য টেলিস্কোপ বহন করে নিয়ে গিয়েছিল, যার নামকরণ করা হয়েছিল তার নামে। তার কর্মস্থল ক্যালিফোর্নিয়ার মাউন্ট উইলসন মানমন্দিরের দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করে হাবল নিজে যতটুকু দেখতে পেরেছিলেন, সাম্প্রতিক হাবল স্পেস টেলিস্কোপটি তার চেয়ে অনেক বেশি কিছু আমাদের জন্য উন্মোচিত করতে পেরেছে। 1920-এর দশকে হাবল আগের যে কোনো জ্যোতির্বিজ্ঞানীদের চেয়ে বেশি দূর অবধি দেখতে পেরেছিলেন। তিনি দেখিয়েছিলেন আমাদের ছায়াপথটি, দ্য মিল্কি ওয়ে, এমনকি এ মহাবিশ্বের শেষ সীমানা শুরুও নয়। এটি অগণিত বহু সহস্র ছায়াপথের একটি মাত্র। দূরবীক্ষণ যন্ত্রে যত দূর অবধি দেখা যায় তার চেয়ে আরও বহু দূর বিস্তৃত হয়ে আছে এ ছায়াপথগুলো। এছাড়া কসমোলজিস্টরা হাবলকে স্মরণ করেন একটি বিশেষ সংখ্যার জন্য, কনস্ট্যান্ট বা ধ্রুব, যা তার নামের সাথে যুক্ত হয়ে আছে। আপনি হয়তো প্ল্যাঙ্কের ধ্রুব সংখ্যার কথা মনে করতে পারবেন। এটি এ ধরনের একটি ধারণা ছিল, যখন আলো আমাদের থেকে দূরে সরে যেতে থাকে এর তরঙ্গগুলোর স্পেকট্রাম বা বর্ণালী দৃশ্যমান বর্ণালীর লাল প্রান্তের দিকে সরে যেতে থাকে, এটিকে বলে রেড শিফট। আর যদি আলো আমাদের দিকে এগিয়ে আসতে থাকে এর তরঙ্গগুলো বর্ণালীর অপর প্রান্তের দিকে সরে যায়, এটিকে বলে ব্লু শিফট। আর এটি এমন একটি পরিবর্তন যা জ্যোতির্বিজ্ঞানীরা সহজেই পরিমাপ করতে পারেন, এবং এটি সে একই কারণে ঘটে যে কারণে ট্রেনের শব্দ ভিন্ন শোনায়, যখন সেটি আমাদের দিকে এগিয়ে আসতে থাকে আর যখন সেটি আমাদের কাছ থেকে দূরে সরে যেতে থাকে। হাবল যা দেখেছিলেন সেটি হচ্ছে খুব দূর থেকে আসা নক্ষত্রগুলোর রেড শিফট আছে, আর যত দূরে সেই নক্ষত্রের অবস্থান সেটি রেড শিফটের পরিমাণও তত বেশি। এটি তাকে ভাবতে ইঙ্গিত দিয়েছিল আমাদের কাছ থেকে নক্ষত্রগুলো ক্রমশ আরও দূরে সরে যাচ্ছে, এবং যে নক্ষত্রগুলো বেশি দূরে সেগুলো তত বেশি দ্রুত সরে যাচ্ছে। এ মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে আর এটি সেটি করছে স্পষ্টত ক্রমবর্ধমান একটি হারে। হাবল নক্ষত্রদের দূরত্ব পরিমাপ করেছিলেন এবং রেড শিফটের পরিমাণ পরিমাপ করেছিলেন। তার পরিমাপগুলো মোটামুটি একটি সরল রেখার উপরে পড়েছিল যখন তিনি একটি গ্রাফের ওপর উপাত্তগুলোকে সাজিয়েছিলেন। এখান থেকেই তিনি হাবলস কনস্ট্যান্ট বা হাবলের ধ্রুব পরিমাপ করেছিলেন। 1929-এ একটি নিবন্ধ হিসেবে যা প্রকাশিত হয়েছিল। এই অসাধারণ সংখ্যাটি কসমোলজিস্টদের মহাবিশ্বের বয়স নির্ণয় করার একটা উপায় দিয়েছিল। হাবলের ধ্রুবটিকে এরপর আরও সূক্ষ্ম মাত্রায় নির্দিষ্ট করা হয়েছিল। নতুন পর্যবেক্ষণগুলো এমনকি আরও দূরবর্তী নক্ষত্র আবিষ্কার করেছিল, আর এখন আমরা আরও সূক্ষ্মতার সাথে রেড শিফট মাপতে পারি। এ নক্ষত্রগুলো কিছু বহু মিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত। এক আলোকবর্ষ পৃথিবীর হিসাবে 6 ট্রিলিয়ন মাইলের সমান। সূর্য থেকে আলোর রশ্মি পৃথিবীতে পৌঁছাতে মাত্র 8 মিনিট সময় নেয়। এরপর যদি আলোক রশ্মি আবার ধাক্কা খেয়ে সূর্যে ফিরে যায়, বছরে এটি 32,000 বার ফিরতি যাত্রা করতে পারে। এ সুবিশাল দূরত্ব আর একই সাথে সুবিশাল পরিমাণ সময় বোঝার প্রচেষ্টায় এটি আরেকটি উপায়। রাতের আকাশে আমরা যা কিছু দেখি তার কিছু হচ্ছে এমন আলো যা বহু সময় আগে
সে নক্ষত্র থেকে এর যাত্রা শুরু করেছিল, যে নক্ষত্রটি এখন বিলুপ্ত হয়ে গেছে। আসলেই একটি সঠিক হাবলস কনস্ট্যান্ট পেতে এসব দূরবর্তী নক্ষত্র আর ছায়াপথগুলো আমাদের থেকে আসলেই ঠিক কতটা দূরে সেটি আমাদের জানা প্রয়োজন। কিন্তু এমনকি এসব সমস্যা সত্ত্বেও এই ধ্রুবটি গুরুত্বপূর্ণ, কারণ এটি আমাদের বলতে পারে মোটামুটিভাবে কত সময় ধরেই এগুলো এভাবে আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। এটি বিগ ব্যাং থেকে শুরু হওয়া এই মহাবিশ্বের বয়স সম্বন্ধে আমাদের তথ্য দেয়। 1940-এর দশকে বিগ ব্যাংয়ের ধারণাটিকে জনপ্রিয় করেছিলেন জর্জ গ্যামো। জন্ম 1904 সালে, মৃত্যু 1968 সালে। রাশিয়ায় জন্ম নেয়া গ্যামো বেশ বর্ণিল একজন পদার্থবিদ ছিলেন, যিনি 1930-এর দশকের শুরুতে আমেরিকায় এসেছিলেন। তার বিস্ময়কর সৃজনশীল একটি মন ছিল, যিনি আণবিক জীববিজ্ঞানের ক্ষেত্রে যেমন ধারণা দিয়ে অবদান রেখেছিলেন, তেমনি পদার্থবিদ্যা আর আপেক্ষিক তত্ত্বের ক্ষেত্রেও অবদান রেখেছিলেন। একজন সহকর্মীকে নিয়ে তিনি গবেষণা করেছিলেন আণবিক পর্যায়ে কিভাবে একটি পরমাণু নিউক্লিয়াস ইলেকট্রন নির্গমন করে, বিটা পার্টিকেল। আরও বড় ক্ষেত্রে তিনি দেখেছিলেন কিভাবে নেবুলি বা নীহারিকা উত্তপ্ত কণা আর মহাজাগতিক ধুলার সুবিশাল মেঘ তৈরি করে। 1948 খ্রিস্টাব্দে অন্যদের সাথে তার গবেষণার মাধ্যমে বিগ ব্যাং নিয়ে তার তত্ত্বটি পরমাণুর সবচেয়ে ক্ষুদ্রতম উপাদান সংক্রান্ত জ্ঞানের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল, এবং একটি মডেলের সাথে যা যুক্ত করা হয়েছিল, যা ব্যাখ্যা করার চেষ্টা করেছিল কি ঘটেছিল যখন মহাবিশ্ব শুরু হয়েছিল। প্রথমত সে উপাদানগুলো কণা ও শক্তি। 1940 দশকের শেষাংশে পদার্থবিদ্যার এ অংশটি কোয়ান্টাম ইলেকট্রোডাইনামিক্স বা সংক্ষেপে কিউইডি নামে পরিচিত হয়েছিল। একজন ব্যক্তি যিনি এ সব কিছুর অর্থবহ করে তুলতে সহায়তা করেছিলেন, তিনি ছিলেন আমেরিকান পদার্থবিদ রিচার্ড ফাইনম্যান। জন্ম 1918 সালে, মৃত্যু 1988 সালে। তিনি তার আকাশের ডায়াগ্রামগুলোর জন্য বিখ্যাত। মাঝে মাঝে রেস্টুরেন্টের ন্যাপকিনের উপর থাকে, যেগুলো তিনি তার তত্ত্ব এবং গণিত ব্যাখ্যা করতে ব্যবহার করেছিলেন এবং বঙ্গ ড্রাম বাজানোর জন্য নির্দেশিকা হিসাবে এঁকেছিলেন। 1965 সালে তিনি প্রধানত কিউইডি নিয়ে তার কাজের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন, যা এমনকি আরও ক্ষুদ্র কণা আর শক্তিগুলোর বিবরণ দিতে জটিল গণিত সরবরাহ করেছিল, যা আমরা নিচে আলোচনা করব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে পার্টিকেল বা কণা পদার্থবিজ্ঞানীরা ক্রমশ শক্তিশালী হয়ে ওঠা পার্টিকেল এক্সিলারেটরে পরমাণু এবং তারপর পার্টিকেল বা কণাগুলোকে আরও বেশি ত্বরান্বিত করা অব্যাহত রেখেছিল। এক্সিলারেটর মানে পরমাণুর কণিকাপুঞ্জ বা কেন্দ্রের বেগবর্ধক কৌশল বিশেষ। এক্সিলারেটরগুলো পরমাণুকে অতি পারমাণবিক, সাবঅ্যাটমিক, অধপরমাণু এসব কণায় ভাঙতে পারে। এটি অনেকটা সে প্রক্রিয়াটিকে উল্টে দেয়া যা হয়তো ঘটেছিল বিগ ব্যাং শুরু হওয়ার কয়েক মুহূর্ত পরেই। বিগ ব্যাংয়ের পরপরই যখন সবকিছু শীতল হতে শুরু করেছিল, পদার্থ সৃষ্টির মৌলিক উপাদানগুলো গঠন হতে শুরু করেছিল, আর কণাগুলো থেকে এসেছিল পরমাণু এবং পরমাণু থেকে মৌল, আর এভাবেই ক্রমান্বয়ে এসেছিল নক্ষত্র আর গ্রহগুলো। আইনস্টাইনের E=mc² যেমন আমাদের বলেছে, ক্রমশ বাড়তে থাকা গতিতে প্রায় আলোর গতির সমান অ্যাক্সিলারেটরে অর্থাৎ বেগবর্ধকে ভর মূলত শক্তিতে রূপান্তরিত হয়। পদার্থবিদরা আবিষ্কার করেছিলেন এসব খুব দ্রুতগতির কণাগুলো কিছু অদ্ভুত আর বিস্ময়কর জিনিস করতে পারে। বেগবর্ধক থেকে অপরিবর্তিতভাবে ইলেকট্রনগুলো বেরিয়ে আসে। এটি ফোর্স পার্টিকল বা শক্তির মৌলিক কণাদের পরিবারের একটি অংশ, লেপটনস। প্রোটন আর নিউট্রনগুলো দেখা গেছে তৈরি হয় এমনকি আরও ক্ষুদ্র মৌলিক কণা দিয়ে, যাদের বলা হয় কোয়ার্কস। বেশ কয়েক ধরনের কোয়ার্ক আছে, প্রত্যেকটির সাথে একটি বৈদ্যুতিক আধান থাকে। এগুলো তিনটি একত্র হয়ে একটি নিউট্রন অথবা একটি প্রোটন তৈরি করে। মহাবিশ্বে মোট 4টি মৌলিক শক্তি আছে, আর সেগুলো কিভাবে পরস্পরের সাথে সম্পর্কযুক্ত সেটি বোঝা বিংশ শতাব্দীতে বিজ্ঞানীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রচেষ্টা ছিল। গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ হচ্ছে এর মধ্যে সবচেয়ে দুর্বল, কিন্তু এটি অসীম দূরত্বে কাজ করতে পারে। এটি এখনও পুরোপুরিভাবে বোঝা সম্ভব হয়নি, যদিও আমরা আনুষ্ঠানিকভাবে নিউটনের সে আপেল থেকে এটি বোঝার চেষ্টা করছি। তড়িৎ চুম্বকত্ব প্রকৃতির নানা দিকের সাথে সংশ্লিষ্ট। এটি পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলোকে তাদের কক্ষপথে ধরে রাখে এবং আলো হিসেবে আমাদের জন্য প্রতিদিন খবর বহন করে আনে যে সূর্য এখনও জ্বলছে। এছাড়া পরমাণুতে স্ট্রং ও উইক দুই ধরনের নিউক্লিয়ার শক্তি আছে। এই দুটি শক্তি কণাগুলো পরমাণুর কেন্দ্রে বেঁধে রাখে। মাধ্যাকর্ষণকে যদি আপাতত একপাশে সরিয়ে রাখি, অন্য শক্তিগুলো কাজ করে বিশেষ কণা আদান প্রদান করে। শক্তি বহনকারী
যাদের বলে বোসন। এর মধ্যে অন্তর্ভুক্ত আছে ফোটন, আইনস্টাইনের আলোর কোয়ান্টাম, এটি তড়িৎ চুম্বকত্বের জন্য বোসন। কিন্তু হয়তো সবচেয়ে বিখ্যাত বোসনটি হচ্ছে এখনও অনুপস্থিত একটি বোসন, হিগস বোসন। 1960-এর দশক থেকে কণা পদার্থবিজ্ঞানীরা এটি খুঁজছেন। মনে করা হয় এ বোসনটির অন্য কণাগুলোর ভর সৃষ্টি করে। এটি খুঁজে পেলে বিগ ব্যাংয়ের ঠিক পর মুহূর্তে কীভাবে কণাগুলো তাদের ভর পেয়েছিল সেটি ব্যাখ্যা করতে সুবিধা হবে। সুইজারল্যান্ডে জেনেভার কাছে লার্জ হ্যাড্রন কোলাইডার, পৃথিবীর বৃহত্তম কণা বেগ বর্ধক যন্ত্রে পদার্থবিদরা 2012 খ্রিস্টাব্দে তাদের যন্ত্রে অবশেষে এটি এক ঝলক দেখতে পেয়েছিলেন। 1998 থেকে 2008 সালের মধ্যে এই লার্জ হ্যাড্রন কোলাইডারটি নির্মাণ করেছিলেন ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ, সার্ন। সার্ন নিজেই প্রতিষ্ঠিত হয়েছিল 1954 খ্রিস্টাব্দে। এটি হচ্ছে বেশ কয়েকটি ইউরোপীয় রাষ্ট্রের অংশগ্রহণে সৃষ্ট বহুদেশীয় সহযোগিতামূলক একটি বৈজ্ঞানিক সংস্থা। পদার্থবিদ্যায় গবেষণা ক্রমশ ব্যয়সাধ্য হয়ে ওঠা এবং পদার্থ আর শক্তির চূড়ান্ত পর্যায়ের এ পরীক্ষাগুলো করা এবং এর ফলাফলগুলো ব্যাখ্যা করতে বহু বিজ্ঞানী, সহকারী ও কম্পিউটার কর্মীর প্রয়োজনীয়তা উপলব্ধি করেই এ সম্মিলিত উদ্যোগ নেওয়া হয়েছিল। হিগস বোসন স্ট্যান্ডার্ড মডেল নামে পরিচিত সে ধাঁধাটির অত্যন্ত উপযোগী একটি অংশ, কিন্তু চূড়ান্ত নয়, একটি অংশ হতো যা শুধু মাধ্যাকর্ষণ ছাড়া সবকিছুর ব্যাখ্যা দেয়। একটি নিশ্চিত স্ট্যান্ডার্ড মডেল বিজ্ঞানীদের সে কাঙ্ক্ষিত থিওরি অফ এভরিথিং এর কাছাকাছি নিয়ে যেত, সম্ভবত স্ট্রিং থিওরির মাধ্যমে, যা এই শক্তিগুলো আর কণাগুলো বিশ্লেষণের একটি উপায়। স্ট্রিং থিওরির ভিত্তি মূলত সে পূর্বধারণা যে প্রকৃতির এসব মৌলিক শক্তিকে একমাত্রিক কম্পমান স্ট্রিং, তন্তু বা তার হিসাবে বিবেচনা করা যেতে পারে। তত্ত্বটি বেশ জটিল গণিত ব্যবহার করে। এই কাজটি এখনও সৃষ্টি হতে থাকা বিজ্ঞান। যে সাধারণ পৃথিবীতে আমাদের বসবাস, অতি ক্ষুদ্র স্তরে এসব কণা পদার্থবিদ্যার সাথে সেটির সংশ্লিষ্টতা খুঁজে বের করা কঠিন। কিন্তু বিজ্ঞানীরা ক্রমশ আরও বেশি মাত্রায় পারমাণবিক শক্তি, টেলিভিশন, কম্পিউটার আর কোয়ান্টাম কম্পিউটিং এবং মেডিকেল স্ক্রিনিং যন্ত্রে এর ব্যবহার খুঁজে পাচ্ছেন। আমাদের সাধারণ জীবনে এসব গুরুত্বপূর্ণ ব্যবহার ছাড়াও আরও অনেক কিছু জানার আছে, কারণ বিগ ব্যাংয়ের ধারণাটিকে মহাশূন্যে দূরবর্তী সীমানায় যা কিছু দেখা যেতে পারে আর যা কিছু দেখা যায় না তার সাথে সামঞ্জস্যপূর্ণ করে নেওয়া হয়েছে। 1920-এর দশকে রুশ পদার্থবিদ আলেকজান্ডার ফ্রিডম্যান, জন্ম 1888 সালে, মৃত্যু 1925 সালে, সেই বিজ্ঞানীদের মধ্যে অন্যতম যিনি খুব দ্রুত আইনস্টাইনের আপেক্ষিকতার সাধারণ তত্ত্বটিকে মহাবিশ্ব সম্বন্ধে তার নিজের গাণিতিক ব্যাখ্যায় আত্মীকৃত করে নিয়েছিলেন। তার ফ্রিডম্যান সমীকরণগুলো সম্প্রসারণশীল একটি মহাবিশ্বের জন্য কিছু নিয়ম প্রস্তাব করেছিল। ফ্রিডম্যান আরও ভেবেছিলেন, আসলেই পৃথিবী থেকে আমাদের নক্ষত্র পর্যবেক্ষণের বিষয়টি এ মহাবিশ্ব সম্বন্ধে বোঝাপড়ার জন্য গুরুত্বপূর্ণ কিনা। এটি কি মহাবিশ্বকে পর্যবেক্ষণ করতে আমাদের কোনো বিশেষ স্বতন্ত্র অবস্থান দিতে পারে? তিনি বলেছিলেন, না, আসলেই কিছু যায় আসে না। ঘটনাচক্রেই আমরা এখানে অবস্থান করছি। আলোকবর্ষ দূরে যদি আমরা অন্য কোনো গ্রহে বাস করতাম, কোনো কিছুই ভিন্ন হতো না। এটি হচ্ছে ফ্রিডম্যানের কসমোলজিক্যাল কনস্ট্যান্ট। এটি আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ ধারণা দিয়েছিল, মহাবিশ্ব জুড়েই পদার্থ সুষমভাবে বণ্টিত। স্থানীয় জায়গা বিশেষে অবশ্যই ভিন্নতা আছে। পৃথিবী এর চারপাশের পরিবেশ থেকে অনেক বেশি ঘন, কিন্তু এ পার্থক্যটি মসৃণ হয়ে গেছে মহাশূন্য জুড়ে। এ মূলনীতিটি সত্য বলেই প্রতীয়মান হয়। আজ কসমোলজিস্টরা তাদের অনুসন্ধানের অনেকটুকুই ফ্রিডম্যানের মডেলের ওপর ভিত্তি করে বলে থাকেন। এছাড়া তাদের সে রহস্যময় জিনিসগুলো নিয়ে ভাবতে হয়, যেমন কৃষ্ণগহ্বর আর ডার্ক ম্যাটার। রয়্যাল সোসাইটির দুজন ফেলো 18 শতাব্দীতে ডার্ক স্টার বা অন্ধকার নক্ষত্র ধারণাটি আলোচনা করেছিলেন। এর আধুনিক সমতুল্য ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বরের বর্ণনাটি এসেছে একজন আধুনিক প্রতিভাবান গণিতজ্ঞ রজার পেনরোজ, যার জন্ম 1931 সালে, এবং অসাধারণ একজন তাত্ত্বিক পদার্থবিদ স্টিফেন হকিংসের কাজের মাধ্যমে। স্টিফেন হকিংয়ের জন্ম 1942 সালে, মৃত্যু 2018 সালে। অবসর গ্রহণের আগ পর্যন্ত হকিং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে নিউটনের পুরানো পদটিতে আসীন ছিলেন, লুকাসিয়ান প্রফেসর অফ ম্যাথমেটিক্স। একত্রে তারা ব্যাখ্যা করেছিলেন কিভাবে ব্ল্যাক হোল কল্পনা করা সহজ,
কিন্তু অবশ্যই সেটা দেখা অসম্ভব। এর কারণ হচ্ছে এগুলো তৈরি হয় মহাশূন্যের সে এলাকাগুলোয় যেখানে একটি মরে যেতে থাকা নক্ষত্র ধীরে ধীরে আকারে সংকুচিত হতে থাকে। যখন তাদের অবশিষ্ট পদার্থগুলো খুবই ঘনভাবে সন্নিবিষ্ট হয় এবং মহাকর্ষীয় শক্তি এত শক্তিশালী হয় যে সেখানে আলোর ফোটনও আটকে যায় এবং বের হয়ে আসতে পারে না। কৃষ্ণগহ্বর মহাবিশ্বের এমন একটি বস্তু যা এত ঘন সন্নিবিষ্ট বা অতি ক্ষুদ্র আয়তনে এর ভর এত বেশি যে এর মহাকর্ষীয় শক্তি কোনো কিছুকেই তার ভিতর থেকে বের হতে দেয় না, এমনকি তড়িৎচুম্বকীয় বিকিরণকেও নয়, যেমন আলো। প্রকৃতপক্ষে এ স্থানে সাধারণ মহাকর্ষীয় বলের মান এত বেশি হয়ে যায় যে এটি মহাবিশ্বের অন্য সকল বলকে অতিক্রম করে, ফলে এ থেকে কোনো কিছুই পালাতে পারে না। অষ্টাদশ শতাব্দীতে প্রথম তৎকালীন মহাকর্ষের ধারণার ভিত্তিতে কৃষ্ণগহ্বরের অস্তিত্বের বিষয়টি উত্থাপিত হয়। এমনকি সুপারম্যাসিভ বা অতিকায় বড় আকৃতির কৃষ্ণগহ্বরও আছে। 2008 সালে মিল্কিওয়ের খুব নিজস্ব সুপার ব্ল্যাক হোলের স্যাজিটেরিয়ান এ স্টার অস্তিত্ব নিশ্চিত করা সম্ভব হয় চিলিতে প্রায় 16 বছর ধরে টেলিস্কোপ দিয়ে খোঁজার পর। জার্মান জ্যোতির্বিজ্ঞানী রাইনহার্ড গেনজেলের জন্ম 1952 সালে। তার অধীনে জ্যোতির্বিজ্ঞানীদের একটি দল নক্ষত্রদের বিশেষ আচরণ দেখেছিলেন, যেগুলো আমাদের গ্যালাক্সির কেন্দ্রে থাকা একটি কৃষ্ণগহ্বরকে প্রদক্ষিণ করছিল। তারা ইনফ্রারেড আলোর পরিমাপ ব্যবহার করেছিলেন, কারণ আমাদের আর 27,000 আলোকবর্ষ দূরের এই কৃষ্ণগহ্বরের মধ্যে আছে অনেক বেশি পরিমাণ নক্ষত্রধূলা। এসব অতি বিশাল কৃষ্ণগহ্বর হয়তো ছায়াপথ সৃষ্টিতে একটি ভূমিকা রাখতে পারে এবং আমরা সরাসরি দেখতে পারি না এমন মহাশূন্যের আরেকটি অংশের সাথে সংশ্লিষ্ট হতে পারে, ডার্ক ম্যাটার। ধারণা করা হয় মহাবিশ্বের মাত্র 4% দৃশ্যমান নক্ষত্র, গ্রহ, মহাজাগতিক গ্যাস আর ধুলার চেয়ে ডার্ক ম্যাটার অনেক কিছুরই ব্যাখ্যা দিতে পারে। এর 80% পদার্থ। 1930-এর দশকে ডার্ক ম্যাটার নিয়ে প্রথম ভাবা হয়েছিল কেন মহাবিশ্বের বড় কিছু অংশ যেভাবে পূর্বধারণা করা সম্ভব সেভাবে ঠিক আচরণ করে না। বিজ্ঞানীরা দৃশ্যমান অংশের ভর আর মহাকর্ষীয় প্রভাবের মধ্যে তারতম্য লক্ষ্য করেছিলেন, কিছু যেন অনুপস্থিত। 1970-এর দশকে জ্যোতির্বিজ্ঞানী ভেরা রুবিন, জন্ম 1928 সালে, ছায়াপথের প্রান্তের নক্ষত্রগুলো কত দ্রুতবেগে তাদের অবস্থান পরিবর্তন করছে সেটি পরিমাপ করেছিলেন। তাদের যে গতিতে প্রদক্ষিণ করার কথা ছিল, প্রথাগতভাবে ভাবা হয়েছিল যতই তারা ছায়াপথের কেন্দ্র থেকে দূরে অবস্থান করছে তত ধীরে তারা প্রদক্ষিণ করবে। ডার্ক ম্যাটার সে বাড়তি মহাকর্ষীয় শক্তি দেবে নক্ষত্রগুলোর গতি বাড়াতে। সুতরাং পরোক্ষভাবে ডার্ক ম্যাটারের প্রমাণ এখানে আমরা পাই এবং সাধারণভাবে এই ব্যাখ্যাটি গ্রহণ করে নেওয়া হয়েছে। কিন্তু ডার্ক ম্যাটার কি সেটি এখনও রহস্য। অন্য কিছু হয়তো পাওয়া যাবে অথবা ভবিষ্যতে ভুল প্রমাণিত হবে। আইনস্টাইনের তত্ত্ব, বহু সহস্র মহাকাশ পর্যবেক্ষণ, কম্পিউটারে সে তত্ত্ব বিশ্লেষণ এবং বিগ ব্যাং সংক্রান্ত জ্ঞামর ধারণা থেকেই আধুনিক কসমোলজির উত্থান হয়েছে। বিজ্ঞানী যে কোনো ভালো তত্ত্বের মতোই জ্ঞামর সে সময় থেকে বিগ ব্যাং সংক্রান্ত ধারণাটিও অনেক পরিবর্তিত হয়েছে। বাস্তবিকভাবে 1948-এ এটি প্রস্তাবনার পরবর্তী 2 দশক ধরে পদার্থবিদরা মহাবিশ্বের উৎপত্তি নিয়ে খুব একটা ভাবেননি। মহাবিশ্বের আরেকটি মডেলের সাথে বিগ ব্যাং ধারণাটিকে প্রতিযোগিতা করতে হয়েছে, যে মডেলটি স্টেডি স্টেট নামে পরিচিত এবং জ্যোতির্বিজ্ঞানী ফ্রেড হয়েলের সাথে বিশেষভাবে সংশ্লিষ্ট। ফ্রেড হয়েলের জন্ম 1915 সালে, মৃত্যু 2001 সালে। 1950-এর দশকে হয়েলের মডেলটি কিছু সমর্থন পেয়েছিল। এটি একটি অসীম মহাবিশ্ব প্রস্তাব করেছিল যেখানে বিরতিহীনভাবে নতুন পদার্থ তৈরি হচ্ছে, আর এমনভাবে কর্মরত একটি মহাবিশ্বের সূচনা ও সমাপ্তি কোনোটাই নেই। স্টেডি স্টেট ধারণাটিতে এত বেশি সমস্যা ছিল যে এটির বৈজ্ঞানিক আয়ুষ্কাল খুব সংক্ষিপ্ত। ক্ষণস্থায়ী কণা আর শক্তিশালী কণা বেগবর্ধক যন্ত্রে অর্থাৎ পার্টিকল এক্সিলারেটরে যে সংগৃহীত হয়েছে সে বিষয়ে পদার্থবিদদের কাছ থেকে এখন প্রচুর তথ্য পাওয়া যায়। মহাশূন্যের সুদূর প্রান্ত অবধি তারা পর্যবেক্ষণ করেছেন। বিগ ব্যাং সম্বন্ধে আমাদের জ্ঞান তারা আরও পরিশীলিত করে তুলেছেন। খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে এখনও অনেক বিতর্ক আছে, এমনকি কিছু মৌলিক মূলনীতি নিয়েও বিতর্ক অমীমাংসিত। কিন্তু বিজ্ঞানে এটি অস্বাভাবিক কিছু নয়। দূরবর্তী নক্ষত্রগুলোর রেডশিফট বিন্যাসগুলো, ব্যাকগ্রাউন্ড কসমিক রেডিয়েশন বা মহাজাগতিক অনুতরঙ্গ পটভূমি বিকিরণ এবং মৌলিক পারমাণবিক শক্তিগুলো সহ যা কিছু এখন পরিমাপযোগ্য
বিগ ব্যাং মডেলটি তার অধিকাংশই ব্যাখ্যা করতে সক্ষম। এটি কৃষ্ণগহ্বর আর ডার্ক ম্যাটারকেও অর্থাৎ তপপদার্থ ব্যাখ্যা করতে পারে। তমপদার্থ এই মডেলটি যা করে না সেটি হচ্ছে কেন বিগ ব্যাং ঘটেছে সেটি বলে না, কিন্তু বিজ্ঞান কিভাবে নিয়ে চিন্তিত, কেন নিয়ে নয়। বিজ্ঞানের অন্য সব শাখার মতোই কিছু পদার্থবিদ আর বিশ্বতাত্ত্বিকদের ধর্মীয় বিশ্বাস আছে, অন্যদের সেটি নেই। আর এমনই হওয়া উচিত। সেরা বিজ্ঞান তখনই হয় যখন সহিষ্ণুতার একটি পরিবেশ বজায় থাকে। অধ্যায় 40, আমাদের ডিজিটাল যুগে বিজ্ঞান। পরের বার যখন আপনার কম্পিউটারটা চালু করবেন, আপনি সম্ভবত কোনো কিছু কম্পিউট বা গণনা করবেন না। আপনি হয়তো কোনো কিছু খুঁজে দেখবেন, অথবা বন্ধুদের ইমেইল করবেন, অথবা সাম্প্রতিক কোনো খেলার ফলাফল সম্বন্ধে জানার চেষ্টা করবেন। কিন্তু মূলত কম্পিউটার ছিল এমন একটি যন্ত্র যা শুধু কোনো কিছু গণনা বা হিসাব নিকাশ করতে পারত। আমাদের মস্তিষ্ক যতটুকু পারে তার চেয়ে আরও বেশি দ্রুত ও নির্ভুলভাবে। আমরা কম্পিউটারকে সর্বাধুনিক একটি প্রযুক্তি হিসাবে ভাবি, কিন্তু কম্পিউটারের ধারণাটি বেশ পুরনো। ঊনবিংশ শতাব্দীতে একজন ব্রিটিশ গণিতজ্ঞ চার্লস ব্যাবেজ, জন্ম 1792 সালে, মৃত্যু 1871 সালে, একটি গণনাকারী যন্ত্র আবিষ্কার করেছিলেন, যে যন্ত্রটিকে প্রোগ্রামের মাধ্যমে কাজ করিয়ে নেওয়া যেত। যেমন তিনি এটিকে এমনভাবে নির্দেশ দিতে পারতেন যে এটি 10 লাখ পর্যন্ত একটি একটি করে প্রতিটি সংখ্যা গণনা করবে, এবং যখন এটি গণনা করে সে অবধি পৌঁছবে, তখন একটি সংখ্যা বাদ দিয়ে 10 লাখ 2 সংখ্যায় লাফ দেবে। এমন কেউ যিনি কিনা ধৈর্য ধরে ব্যাবেজের যন্ত্রটি 10 লাখ অবধি গণনা করা দেখেছেন, যন্ত্রটি নির্দেশ মেনে একটি সংখ্যা এড়িয়ে যাওয়া দেখে তিনি আসলেই বিস্মিত হতেন। ব্যাবেজের মূল বক্তব্য ছিল তার যন্ত্রটি এমন কিছু করতে পারে যা আমরা স্বাভাবিক অথবা প্রাকৃতিক অবস্থায় প্রত্যাশা করব না। ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে আমেরিকার গণিতজ্ঞ হেরম্যান হলেরিথ, জন্ম 1860 সালে, মৃত্যু 1929 সালে, একটি বৈদ্যুতিক যন্ত্র আবিষ্কার করেছিলেন যা প্রচুর পরিমাণ উপাত্ত বিশ্লেষণে পাঞ্চ কার্ড ব্যবহার করত। যদি কার্ডগুলো সঠিকভাবে পাঞ্চ অর্থাৎ নির্দিষ্ট জায়গায় ছিদ্র করা এবং যন্ত্রে ব্যবহার করা হতো, যন্ত্রটি সেগুলো পড়তে পারত এবং তথ্য প্রক্রিয়াজাত করতে পারত। হলেরিথের যন্ত্রটি সেসব তথ্য বিশ্লেষণ করার ক্ষেত্রে খুবই উপযোগী ছিল, যে তথ্যগুলো আদমশুমারি ফর্মে লেখা হতো, যে তথ্যগুলো জনসংখ্যার সম্বন্ধে দেশের সরকারকে আরও উত্তম ধারণা দেওয়ার জন্য সংগ্রহ করা হয়ে থাকে। খুব দ্রুত এটি মৌলিক বহু উপাত্ত গণনা করতে পারত, যেমন আয়ের পরিমাণ, একটি বাড়িতে কতজন সদস্য বাস করছেন এবং তার বয়স আর লিঙ্গ ইত্যাদি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবধি পাঞ্চ কার্ডই ছিল একমাত্র উপায় যেভাবে অধিকাংশ কম্পিউটার কাজ করত। যুদ্ধের সময় কম্পিউটার সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হওয়া শুরু হয়েছিল। এগুলো হিসাব করতে পারত কত দূর অবধি একটি শেল বা গোলা যেতে পারে, এবং শত্রুপক্ষের সাংকেতিক বার্তার পাঠোদ্ধার করতে এই যন্ত্রগুলো নাটকীয় ভূমিকা পালন করেছিল। যুদ্ধকালীন নিরাপত্তার একটি অংশ হিসাবে জার্মান, ব্রিটিশ আর আমেরিকানরা সবাই কম্পিউটারের ক্ষেত্রে বেশ কিছু উন্নয়ন করেছিল, আর এখানেই ছিল নিয়তির একটি বিস্ময়কর বক্রাঘাত। আধুনিক কম্পিউটার সবার পৃথিবীকে উন্মুক্ত করে দিয়েছিল, কিন্তু এটি শুরু হয়েছিল এমন কিছু হিসাবে যা শুধু অল্প কিছু মানুষের, খুব উচ্চ পর্যায়ের নিরাপত্তা অধিকারের মানুষদের কাছে লভ্য ছিল। নাজি জার্মানি যুদ্ধকালীন সাংকেতিক বার্তাগুলোর পাঠোদ্ধার করতে ব্রিটিশ আর আমেরিকানরা কম্পিউটার ব্যবহার করেছিল। জার্মানদের এ গোপন সংকেত ভাঙার ব্রিটিশ প্রচেষ্টার কেন্দ্র ছিল বাকিংহামশায়ারে একটি পুরানো গ্রামের বাড়ি, যার নাম ছিল ব্লেচলি পার্ক। জার্মানরা দুটি কোড বা সংকেত তৈরির যন্ত্র অর্থাৎ সাইফার ব্যবহার করত, এনিগমা ও লরেন্স। প্রতিদিন এই সংকেতগুলো পরিবর্তন করা হতো, আর সে কারণে এই সংকেতগুলো ডিকোড বা পাঠোদ্ধার করার যন্ত্রটিরও অনেক বেশি খাপ খাইয়ে নিতে সক্ষমতা প্রদর্শন করতে হতো। ব্রিটিশরা দুটি কোড ভাঙার যন্ত্র পরিকল্পনা করেছিল, বোম্ব ও কলোসাস। কলোসাস নামকরণটি যথার্থ ছিল, কারণ এই কম্পিউটারটি আসলেই সুবিশাল একটি যন্ত্রসমষ্টি ছিল, বড় একটি কক্ষ পূর্ণ করেছিল এবং প্রচুর পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করত। কম্পিউটারগুলো ধারাবাহিকভাবে সাজানো কিছু ভ্যাকিউম টিউব ব্যবহার করত বৈদ্যুতিক সংকেতকে সক্রিয় বা নিষ্ক্রিয় করতে। এই টিউবগুলো প্রচুর পরিমাণ তাপ সৃষ্টি করত এবং প্রায়ই কাজ করা বন্ধ করে দিত। সাজানো টিউবগুলো দুটি সারির মধ্যে প্রশস্ত একটি আসা যাওয়া করার পথ ছিল, যেন প্রকৌশলী আর তাদের সহকারীরা পুড়ে যাওয়া ফিলামেন্টগুলোকে সহজেই বদলাতে পারেন। সেসব দিনগুলোয় ডিবাগিং মানে কোনো সফটওয়্যার প্রোগ্রাম চালানো ছিল না।
এর মানে ছিল আসলেই কম্পিউটারের মধ্যে ঢুকে পোকামাকড় যেমন মথ আর মাছি পরিষ্কার করা, যে পোকাগুলো গরম কাচের টিউবের দিকে আকৃষ্ট হয়ে উড়ে যেত, যা শর্ট সার্কিট সৃষ্টি করে পুরো যন্ত্রটিকে বন্ধ করে দিত। এই কোড ব্রেকাররাই দ্বিতীয় বিশ্বযুদ্ধকে সংক্ষিপ্ত করেছিল এবং নিঃসন্দেহে মিত্রপক্ষকে নাৎজি জার্মানি ও তাদের জোটদের বিরুদ্ধে জয়লাভ করতে সহায়তা করেছিল। ব্লেচলি পার্কে একজন অসাধারণ গণিতজ্ঞ কাজ করতেন, অ্যালান টুরিং। জন্ম 1912 সালে, মৃত্যু 1954 সালে। তিনি কেমব্রিজের কিংস কলেজে পড়েছিলেন। সেখানে 1930-এর দশকের শুরুতে ছাত্র থাকাকালেই তার প্রতিভা শনাক্ত হয়েছিল। কম্পিউটার গণিত নিয়ে তিনি বেশ গুরুত্বপূর্ণ কিছু ধারণা প্রকাশ করেছিলেন এবং ব্লেচলি পার্কে তার কাজ ছিল অতুলনীয়। যুদ্ধের পর তিনি তার ধারণাগুলোকে আরও এগিয়ে নিয়েছিলেন। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্তর্দৃষ্টিটি যেভাবে একটি কম্পিউটার কাজ করে এবং যেভাবে আমাদের মস্তিষ্ক কাজ করে, এই দুটির মধ্যে যোগসূত্র সংশ্লিষ্ট ছিল। এছাড়া তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং এমনকি এমন একটি যন্ত্র উদ্ভাবন নিয়ে ভেবেছিলেন যে যন্ত্রটি দাবা খেলতে পারে। দাবা গ্র্যান্ডমাস্টাররা এখনও সাধারণত কম্পিউটারের সাথে দাবার লড়াইয়ে জয়লাভ করে থাকেন, কিন্তু ক্রমশ যন্ত্রগুলো দাবা খেলায় সম্ভাব্য সবচেয়ে সেরা দান দেওয়ার ক্ষেত্রে আরও দক্ষ হয়ে উঠেছে। লন্ডনের টেরিংটনের ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরিতে টুরিং ইলেকট্রনিক কম্পিউটারের একটি আদি সংস্করণ তৈরি করেছিলেন, যার নাম ছিল এসি, এবং এটির হিসাব নিকাশ বা কম্পিউটিং করার ক্ষমতাও ছিল অনেক বেশি। তার জীবনের একটি করুণ পরিণতি হয়েছিল। তিনি সমকামী ছিলেন এমন একটি সময়ে যখন সমকামিতা ইংল্যান্ডে বেআইনি ছিল। পুলিশ গ্রেফতার করলে সে সময়ের আইন অনুযায়ী তাকে যৌন হরমোন ইনজেকশন নিতে হয়েছিল তার যৌন অভিমুখিতার নিরাময় হিসাবে। প্রায় নিশ্চিতভাবেই বলা যায় তিনি একটি স্ট্রিকনিন বিষে বিষাক্ত একটি আপেল খেয়ে আত্মহত্যা করেছিলেন। তার জীবন ও মৃত্যু স্মারক হয়ে আছে যে একজন অসাধারণ প্রতিভাবান বিজ্ঞানী যে কোনো বর্ণ, লিঙ্গ, ধর্ম আর যৌন অভিমুখিতার হতে পারেন। যুদ্ধের সময় নির্মিত বিশালাকার যন্ত্রগুলো খুবই মূল্যবান ছিল, কিন্তু সহজেই উত্তপ্ত হয়ে বন্ধ হয়ে যাওয়া ভাল্বগুলোর কারণে এদের কার্যকারিতা সীমাবদ্ধ ছিল। এরপর এসেছিল একটি আবিষ্কার যা কম্পিউটারকে এবং বাকি সব কিছুকে বদলে দিয়েছিল, ট্রানজিস্টর। 1947-এর শেষের দিক থেকে এটি ক্রমশ তৈরি করেছিলেন জন বার্ডিন। জন্ম 1908 সালে, মৃত্যু 1991 সালে। ওয়াল্টার ব্রাটাইন, জন্ম 1902 সালে, মৃত্যু 1987 সালে, এবং উইলিয়াম শকলি, জন্ম 1910 সালে, মৃত্যু 1989 সালে। এই যন্ত্রটি ইলেকট্রনিক সংকেত বিবর্ধিত করার এবং বৈদ্যুতিকভাবে নিয়ন্ত্রিত করার সুইচ হিসাবে ব্যবহৃত হয়। কাচের ভ্যাকুয়াম টিউবের চেয়ে ট্রানজিস্টরগুলো ছিল আকারে অনেক ছোট এবং এগুলো অনেক কম পরিমাণ তাপ উৎপাদন করে। এগুলো সব ধরনের ইলেকট্রনিক বা বৈদ্যুতিক যন্ত্র যেমন ট্রানজিস্টর, রেডিও আকারে অনেক ছোট আর আরও বেশি দক্ষ করে তুলেছিল। তাদের যুগান্তকারী এ কাজের জন্য পদার্থবিদ্যায় একই সাথে 3 বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং জন বার্ডিন পরবর্তীতে তার দ্বিতীয় নোবেল পুরস্কারটি পেয়েছিলেন সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী নিয়ে তার গবেষণার জন্য, যে জিনিসটি ট্রানজিস্টর আর আধুনিক সব সার্কিট বা বর্তনীগুলো নির্মাণ সম্ভব করেছে। 1945 থেকে 1991 অবধি সোভিয়েত মার্কিন শীতল যুদ্ধকালীন সামরিক বাহিনী তাদের কম্পিউটার উন্নয়নের কর্মসূচি অব্যাহত রেখেছিল। দুই পরাশক্তি পরস্পরকে অবিশ্বাস করত। দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরস্পরের মৃত্যুও যদিবা ছিল। পরস্পরের কর্মকাণ্ড সম্বন্ধে দুটি দেশের সংগৃহীত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করতে কম্পিউটার ব্যবহার করা হয়েছিল এবং ক্রমশ আরও বেশি শক্তিশালী হিসাব নিকাশ করতে সক্ষম কম্পিউটার বিজ্ঞানীদের জন্য সহায়ক হয়ে উঠেছিল। 1960-এর দশক থেকে পদার্থবিজ্ঞানীরা এ নতুন আর উন্নত যন্ত্রের সর্বোচ্চ ব্যবহার শুরু করেছিলেন। উচ্চ শক্তিসম্পন্ন কণা বেগবর্ধক এত বেশি পরিমাণ উপাত্ত সৃষ্টি করেছিল যে পেন্সিল আর কাগজ হাতে বিশাল একটি কর্মী বাহিনীর পক্ষেও অর্থবহ কোনো বিশ্লেষণ করা অসম্ভব হয়ে উঠেছিল। ক্রমশ আরও বেশি কম্পিউটার বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক গবেষণা দলে জায়গা পেয়েছিলেন এবং গবেষণা বাজেটে তাদের বেতন আর যন্ত্রের খরচ অন্তর্ভুক্ত করা হয়েছিল। সুতরাং গবেষকদের কোনো একটি দল যদি অন্য একটি দলের সাথে কথা বলতে পারতেন, শুধু দুই ব্যক্তির মধ্যে কথোপকথন নয় বরং কম্পিউটার থেকে কম্পিউটারের মাধ্যমে, সেটি নিশ্চয়ই তাদের কাজের জন্য খুবই সহায়ক এবং যুক্তিসঙ্গত একটি উদ্যোগ। আর যাই হোক, টেলিফোনের অস্তিত্ব ছিল 1 শতাব্দী ধরে এবং টেলিগ্রাফের মাধ্যমে বার্তা প্রেরণ এমনকি আরও আগের প্রযুক্তি। তারপর 1960-এর দশকের শুরুর দিকে প্যাকেট সুইচিং প্রযুক্তিতে আবিষ্কৃত হয়েছিল,
ডিজিটাল কোনো বার্তাকে ক্ষুদ্র ইউনিটে ভাগ করা যেতে পারে এবং প্রতিটি ইউনিট সহজতম পথে তার গন্তব্যে যাবে। তারপর এর গন্তব্যে ইউনিটগুলো পুনরায় একত্রিত হয়ে পূর্ণাঙ্গ বার্তাটি তৈরি করবে, যে বার্তা গ্রহণকারীর কম্পিউটারের পর্দায় আসবে। আপনি যখন কোনো ল্যান্ডলাইন ফোনে কথা বলবেন, আপনি তখন রিয়েল টাইম বা বাস্তব সময়ে আছেন, আর কেউ আপনাকে ফোন করতে পারবে না। কিন্তু আপনি কম্পিউটারে একই সাথে বার্তা প্রেরণ ও একটি বার্তা পেতে পারতেন, একই ইমেইল অথবা একটি ওয়েবসাইটে একটি পোস্ট, আর এটি লভ্য হবে যখনই কেউ সেটি পড়তে চাইবেন। প্যাকেট সুইচিং প্রযুক্তি একই সাথে আবিষ্কার হয়েছিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে। জাতীয় নিরাপত্তার একটি অংশ হিসেবে এটি সামরিক ও রাজনৈতিক নেতাদের পরস্পরের সাথে বার্তা আদান প্রদান করার সুযোগ করে দিয়েছিল এবং এটি কাজ করত, এমনকি যদি কিছু যোগাযোগ কেন্দ্র ধ্বংস হয়ে যেত। প্যাকেট সুইচিং একগুচ্ছ কম্পিউটারকে যুক্ত করার বিষয়টি সহজতর করেছিল, বা সেগুলোকে নেটওয়ার্কের আওতায় আনা সম্ভব হয়েছিল। আবার সবচেয়ে পুরানো বেসামরিক গোষ্ঠী যারা কম্পিউটারের মাধ্যমে এসব নেটওয়ার্ক তৈরি করেছিলেন, তারা বিজ্ঞানী ছিলেন। আধুনিক বিজ্ঞান পারস্পরিক সহযোগিতায় বিশেষভাবে সমৃদ্ধ হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের গবেষকরাই সবচেয়ে বেশি উপকৃত হয়েছিল আরও ছোট, আরও দ্রুতগতি ও ক্ষমতা সম্পন্ন কম্পিউটারগুলোর কারণে, যা 1960-এর দশকে ব্যবহার হওয়া শুরু হয়েছিল। আমরা আজ যে ধরনের কম্পিউটার ব্যবহার করি, এগুলো সে তুলনায় আকারে অনেক বড় আর অনেক ধীরগতির এবং অনেক বেশি ব্যয়বহুল। কিন্তু আপনি জেনে আশ্বস্ত হবেন, এমনকি সেই সময়েও কম্পিউটার গেমস খেলা যেত। সুতরাং খেলার মজা আগেই শুরু হয়েছিল। 1970-এর দশকে কম্পিউটারে পরিবর্তনের গতি খুব দ্রুত হয়ে উঠেছিল। কম্পিউটার অথবা মাইক্রো কম্পিউটার যে নামে এগুলো পরিচিত হয়েছিল, স্ক্রিন আর কিবোর্ড সহ ডেস্ক বা টেবিলের ওপর রাখার জন্য এগুলো আকারে যথেষ্ট পরিমাণ ছোট হয়েছিল। আর এই কম্পিউটারগুলোর মধ্যে থাকা মাইক্রোপ্রসেসর চিপগুলো আরও শক্তিশালী হয়ে উঠেছিল যখন ব্যক্তিগত কম্পিউটারের জগতে বিপ্লবের শুরু হয়েছিল। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সিলিকন ভ্যালিতে অধিকাংশ গবেষণাগুলো করা হয়েছিল। গবেষকরা যেভাবে কাজ এবং পরস্পরের সাথে বার্তা আদান প্রদান করতেন, সে বিষয়টি কম্পিউটার বদলে দিয়েছিল। পৃথিবীতে পদার্থবিদদের সবচেয়ে বড় দলটি কাজ করে সার্ন বা ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চে, যেখানে লার্জ হ্যাড্রন কোলাইডারটি আছে, পৃথিবীর দ্রুততম কণা বেগবর্ধক। 1980 এবং 1990-এর দশকে সার্নের কম্পিউটার বিশেষজ্ঞরা এ নেটওয়ার্ক আর উপাত্ত বিশ্লেষণকে একটি নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। সেখানে টিম বার্নার্স-লি জন্ম 1955 সালে, এই নামে একজন বিশেষজ্ঞ ছিলেন। বার্নার্স-লি সবসময় কম্পিউটার নিয়ে বিশেষ আগ্রহী ছিলেন। তিনি কম্পিউটারের সাথে প্রতিপালিত হয়েছিলেন। তার বাবা মা দুজনেই শুরুর দিকের কম্পিউটার বিশেষজ্ঞ ছিলেন। বার্নার্স-লি অক্সফোর্ডে পদার্থবিদ্যা পড়েছিলেন, তারপর সার্নে গিয়েছিলেন কাজ করতে। 1989 খ্রিস্টাব্দে তিনি তথ্য ব্যবস্থাপনা নিয়ে গবেষণা করতে তহবিলের জন্য আবেদন করেছিলেন। সার্নে তার ঊর্ধ্বতন সহকর্মীরা কিছু সহায়তা করেছিলেন, কিন্তু কিভাবে আরও বেশি পরিমাণ তথ্য ইন্টারনেটে লভ্য করা যায় এবং কম্পিউটার আর একটি টেলিফোন লাইন সহ যে কেউ চাইলে যেন সেটি ব্যবহার করতে পারেন, সে ধারণাগুলো নিয়ে তিনি কাজ করা অব্যাহত রেখেছিলেন। তার সহকর্মী রবার্ট কেইলিয়াওর জন্ম 1947 সালে। তার সাথে তিনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আবিষ্কার করেছিলেন। প্রথমে এটি ব্যবহৃত হয়েছিল শুধু সার্ন এবং একটি বা দুটি পদার্থবিদ্যা গবেষণা করে। তারপর 1993 খ্রিস্টাব্দে এটি সবার জন্য উন্মুক্ত হয়েছিল, আর এটি যুগপৎ ঘটেছিল ব্যক্তিগত কম্পিউটারের বিস্ময়কর বিশাল বিস্তারের সাথে। আর সেটি শুধু কাজেই নয়, বাসাতেও। যে মানুষগুলো ব্যক্তিগত কম্পিউটারের বিপ্লবটির নেতৃত্ব দিয়েছিলেন, মাইক্রোসফটের বিল গেটস জন্ম 1955 সালে ও অ্যাপলসের স্টিভ জবস জন্ম 1955 সালে এবং মৃত্যু 2011 সালে, তারা ছিলেন আধুনিক বিজ্ঞানের বীর। সুতরাং কম্পিউটারের জন্য 1955 আসলেই খুব ভালো একটি বছর। বার্নার্স-লি, গেটস ও জব সবাই এ বছরেই জন্মগ্রহণ করেছিলেন। 1970-এর দশকে কম্পিউটারের উন্নয়নের গতি জিনোম সিকোয়েন্স করার পদ্ধতিগুলো আবিষ্কার করার হারের সাথে সঙ্গতিপূর্ণ হয়ে উঠেছিল। আর বিষয়টি কাকতালীয় নয় যে এ দুটি ঘটনা একই সাথে ঘটেছিল। আধুনিক কম্পিউটার ছাড়া আধুনিক বিজ্ঞান অকল্পনীয়। বহু মৌলিক বৈজ্ঞানিক সমস্যাগুলো, নতুন ওষুধ ডিজাইন করা থেকে জলবায়ু পরিবর্তনের মডেল নির্মাণ, এসব যন্ত্রের ওপরেই নির্ভরশীল। বাড়িতে আমরা হোমওয়ার্কে, ছুটিতে বেড়াতে যাওয়ার সময় উড়োজাহাজের টিকিট সংরক্ষণ করতে, কম্পিউটার গেম খেলতে এগুলো ব্যবহার করি। ঘনিষ্ঠভাবে সংযুক্ত কম্পিউটার সিস্টেমই আমাদের উড়োজাহাজ চালায়, চিকিৎসা বিজ্ঞানের রোগ নিরূপণে, ইমেজিং করতে সহায়তা করে এবং আমাদের কাপড় ধোয়।
আধুনিক বিজ্ঞানের মতোই আধুনিক জীবন কম্পিউটার নির্ভর। আমাদের এতে অবাক হওয়া উচিত না। এ ছোট বইটিতে যে বিষয়টি আমি বোঝানোর চেষ্টা করেছি সেটি হচ্ছে ইতিহাসের যে কোনো মুহূর্তে বিজ্ঞান হচ্ছে সে বিশেষ মুহূর্তের সৃষ্টি। হিপোক্রাটিসের মুহূর্তটি গ্যালিলিও অথবা ল্যাভোয়াসিয়ের মুহূর্ত থেকে ভিন্ন ছিল। তারা সে সময় অন্য মানুষদের মতোই কাপড় পরতেন, খেতেন ও ভাবতেন। এ বইয়ের মানুষগুলো তাদের সমসাময়িক অধিকাংশ মানুষদের চেয়ে অনেক বেশি বুদ্ধিমত্তার সাথে ভেবেছিলেন এবং তারা তাদের ধারণাগুলো সঞ্চারিত করতে সক্ষম হয়েছিলেন। আর সে কারণেই তারা যা কিছু ভেবেছিলেন এবং লিখেছিলেন সেটি স্মরণ করা গুরুত্বপূর্ণ। কিন্তু তা সত্ত্বেও আমাদের সময়ের বিজ্ঞান আগের যে কোনো সময়ের চেয়েই বেশি শক্তিশালী। কম্পিউটারগুলো বিজ্ঞানী আর ছাত্রদের জন্য যেমন উপযোগী, তেমনি অপরাধী আর হ্যাকারদের অস্ত্র হিসাবেও কাজ করতে পারে। মানুষের সার্বিক কল্যাণে যেমন বিজ্ঞান আর প্রযুক্তিকে ব্যবহার করা যেতে পারে, তেমনি এটির অপব্যবহারও হতে পারে। আমাদের ভালো বিজ্ঞানের দরকার, কিন্তু আমাদের ভালো নাগরিকদেরকেও দরকার, যারা নিশ্চিত করবেন বিজ্ঞান এই পৃথিবীকে আমাদের সবার বসবাসের জন্য একটি উত্তম জায়গায় পরিণত করবে।